আসসালামু আলাইকুম। আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা টিভির প্রাইম নিউজে। শুরুতেই জানাবো এসএনএস হুমলুন সংবাদ শিরোনাম। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টে কাঁপছে বিশ্ব রাজনীতি। ইরানের উপর কি সোমবারই আছড়ে পড়বে মার্কিন মিসাইল? লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল জীবন শেষ। সোলাইমানির পরিবারকে আমেরিকা থেকে বের করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্যাক্স ডেটা এবং মেডিকেয়ার তথ্য ব্যবহার করে কি তবে অভিবাসীদের ধরছে আইস? এয়ারপোর্টে চরম আতঙ্ক। এবং অ্যাপ ডাউনলোড না করেও আপনার তথ্য পাচার হচ্ছে বিদেশের সার্ভারে। এফবিআই এর নতুন সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে প্রলয়ঙ্করী যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে? প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার ডেডলাইন যখন শেষের পথে, তখন বিশ্ব রাজনীতিতে এখন একটাই প্রশ্ন: ইরান কি সত্যি ধ্বংসের মুখে? হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটিকে পাথর যুগে ফিরিয়ে দেওয়ার যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছেন, তা কি কেবলই রাজনৈতিক কৌশল, নাকি সোমবার থেকে শুরু হচ্ছে বড় কোনো সামরিক অভিযান? বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 48 ঘন্টার ডেডলাইন এখন শেষের পথে। ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে দেশটিকে পাথর যুগে ফিরিয়ে দেওয়ার শপথ নিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তার পোস্ট এখন কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতি। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি এবার সত্যি আক্রমণ করবেন, নাকি আবারও সময় বাড়িয়ে দেবেন? উত্তেজনার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। ইরান এই কৌশলগত জলপথটি বন্ধ করে রাখায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। ট্রাম্পের দাবি, হয় চুক্তি করো, নয়তো পথ ছেড়ে দাও। এদিকে গত শুক্রবার ইরানের গুলিতে একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। বিমানের দুজন ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনও নিখোঁজ। ইরানি কর্মকর্তারা সেই নিখোঁজ মার্কিন সেনাকে বন্দী করার জন্য প্রায় $87,000 পুরস্কার ঘোষণা করেছে। 20 বছরেরও বেশি সময় পর কোনো মার্কিন যুদ্ধ বিমান শত্রুর মাটিতে বিধ্বস্ত হওয়ার ঘটনা এটি। পেন্টাগন এই পাইলটকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে। ইরানও পিছু হটার পাত্র নয়। মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, তবে পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য জাহান্নামের দুয়ার হয়ে উঠবে। অন্যদিকে ইউরোপীয় মন্ত্রীরা জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর সীমা নির্ধারণের দাবি তুলছেন, কারণ যুদ্ধের প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। ট্রাম্পের দেয়া 48 ঘন্টার সময়সীমা শেষ হওয়ার পর কি সত্যি নরকের দুয়ার খুলে যাবে, নাকি কূটনীতি শেষ পর্যন্ত জয়ী হবে? পুরো বিশ্ব এখনো তাকিয়ে আছে সোমবারের সেই ডেডলাইনের দিকে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি নাগরিকদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন, ইরান সরকারের সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের লিগ্যাল স্ট্যাটাস বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন হামিদেহ সোলাইমানি, যিনি নিহত কাসেম সোলাইমানির ভাতিজি। অভিযোগ, তারা যুক্তরাষ্ট্র থেকেও ইরানপন্থী অবস্থান নিয়েছিলেন। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ইরান আমেরিকা উত্তেজনার নতুন ইঙ্গিত। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি নাগরিকদের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বিশেষ করে যারা ইরান সরকারের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, তাদের ওপর এবার কঠোর খড়গ হস্ত হলো ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল জীবন ছেড়ে এখন তাদের ফিরতে হচ্ছে তেহরানে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, অন্তত 4 জন ইরানি নাগরিকের আইনি মর্যাদা বা লিগ্যাল স্ট্যাটাস বাতিল করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো হামিদে সোলাইমানি আফশার। তিনি ইরানের রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভাতিজি। কাসেম সোলাইমানি, যাকে 2020 সালে আমেরিকা ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছিল। অভিযোগ উঠেছে, হামিদে এবং তার কন্যা দীর্ঘদিন লস অ্যাঞ্জেলেসে বসবাস করলেও তারা নিয়মিত ইরান সরকারের গুণগান গাইতেন এবং আমেরিকাকে গ্রেট স্যাটান বা বড় শয়তান বলে ডাকতেন। মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা মার্কিন বিরোধী মনোভাব পোষণ করে এবং সন্ত্রাসী শাসনকে সমর্থন দেয়, তাদের যুক্তরাষ্ট্রে থাকার কোনো অধিকার নেই। শুধু সোলাইমানের পরিবারই নয়, তালিকায় আছেন ইরানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির কন্যা ফাতিমে আর দেশের লারিজানিও। গত মাসেই ইসরায়েল ও আমেরিকার এক যৌথ হামলায় আলী লারিজানি নিহত হন। এর রেশ কাটতে না কাটতেই তার পরিবারের ভিসা বাতিল করল ওয়াশিংটন।
গত বছরের শেষ দিক থেকেই জাতিসংঘে নিযুক্ত ইরানি কূটনীতিকদের ভিসা বাতিল করার মধ্য দিয়ে এই কঠোর নীতির ইঙ্গিত দিয়েছিল স্টেট ডিপার্টমেন্ট। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এটি স্পষ্ট যে ইরান এবং আমেরিকার মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন ওয়াশিংটনের রাজপথেও গড়িয়েছে। টিএসের কাজ নিরাপত্তা দেওয়া, কিন্তু তারা কি এখন আইসের চর হিসেবে কাজ করছে? সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে মামের গ্রেপ্তারের নেপথ্যে থাকা সেই গোপন ফোন কল আসলে কি ছিল? অভিবাসীদের আকাশপথে ভ্রমণের নতুন ঝুঁকি আর সরকারের বিশাল ডাটাবেজ নিয়ে থাকছে বিশেষ বিশ্লেষণ। আমেরিকার এয়ারপোর্টগুলোকে এখন অভিবাসীদের জন্য মরণ ফাঁদে পরিণত হচ্ছে। সম্প্রতি সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে মা ও মেয়ের বুক ফাটা কান্নার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিমানে চড়ার ঠিক আগ মুহূর্তে তাদের গ্রেপ্তার করে আইস। কিন্তু প্রশ্ন উঠেছে, আইসি জানলো কিভাবে যে তারা ওই বিমানেই ছিল? উত্তরটি লুকিয়ে আছে সরকারের বিশাল এক নজরদারি ব্যবস্থার মধ্যে। ঘটনাটি গত 22 মার্চের। 41 বছর বয়সী অ্যাঞ্জেলিনা লোপেজ জিমেনেজ তার 9 বছরের মেয়েকে নিয়ে মিয়ামি যাচ্ছিলেন আত্মীয়ের বাড়িতে। কিন্তু তারা বিমানে ওঠার আগেই সিভিল ড্রেসে থাকা আইস কর্মকর্তারা তাদের ঘিরে ধরে। জানা গেছে, টিএসএ বা এয়ারপোর্ট সিকিউরিটি সরাসরি আইসকে ফোন করে জানায় যে এই যাত্রীদের নামে পুরনো একটি ডিপোর্টেশন অর্ডার আছে। এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। ট্রাম্প প্রশাসনের নতুন নীতি অনুযায়ী টিএসএ এখন নিয়মিতভাবে যাত্রীদের তালিকা আইসের সাথে শেয়ার করছে। এমনকি তারা $30 মিলিয়ন একটি সিস্টেম তৈরি করছে যা প্রায় প্রতিটি ফ্লাইটের যাত্রীদের ট্র্যাক করতে পারবে। এর আগে আইআরএস ট্যাক্স ডেটা এবং মেডিকেয়ারের তথ্য ব্যবহারেও পরিকল্পনা করা হয়েছে। মানবাধিকার কর্মীদের মতে এটি একটি ভয়াবহ নজরদারি ব্যবস্থা। যারা বছরের পর বছর আমেরিকায় ট্যাক্স দিচ্ছে এবং যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাদেরও এখন এই ডেটাবেস ব্যবহার করে খুঁজে বের করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার রিপ্রেজেন্টেটিভ জন গারামেন্ডি বলেছেন, আমরা এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে সরকারের কাছে প্রতিটি ব্যক্তির তথ্য থাকবে এবং তারা তা যখন খুশি ব্যবহার করবে। অন্যদিকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বলছে এটি কোনো নতুন বিষয় নয়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যারা অবৈধভাবে এদেশে আছে তাদের বিমানে চড়া আর সহ্য করা হবে না, যদি না সেই বিমানটি তাদের নিজ দেশে ফেরত নিয়ে যায়। যেখানে আগে স্কুল বা পাড়া মহল্লায় অভিযানের ভয় ছিল, সেখানে এই আতঙ্ক ছড়িয়েছে বিমানবন্দরেও। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা কি তবে এখন অভিবাসন রাজনীতির হাতিয়ার? আপনি কি জানেন, কোনো বিদেশি অ্যাপ ডাউনলোড না করেও আপনার ব্যক্তিগত তথ্য বিদেশের সার্ভারে জমা হতে পারে? এফবিআই এর সাম্প্রতিক এক সতর্কতা বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের চিন্তায় ফেলে দিয়েছে। বিষয়টি কেবল টিকটকের মধ্যে সীমাবদ্ধ নেই। এফবিআই বলছে, যদি আপনার কোনো বন্ধু বা স্বজন তাদের ফোনে ক্যাপকাট, টিমো বা শিনের মতো বিদেশি অ্যাপকে কন্ট্যাক্ট লিস্ট ব্যবহারের অনুমতি দেয়, তবে আপনার অজান্তেই আপনার নাম ও ফোন নম্বর পাচার হয়ে যেতে পারে। চীনের জাতীয় নিরাপত্তা আইনের মারপ্যাঁচে এসব তথ্য ব্যবহার করে নাগরিকদের ব্যক্তিগত ও পেশাদার নেটওয়ার্কের মানচিত্র তৈরি করা সম্ভব। ফোন অতিরিক্ত গরম হওয়া, দ্রুত ব্যাটারি শেষ হওয়া বা ইন্টারনেটের রহস্যময় ব্যবহার হতে পারে তথ্য চুরির লক্ষণ। এফবিআইয়ের পরামর্শ হলো, অপ্রয়োজনীয় ডেটা শেয়ারিং বন্ধ করুন এবং নিয়মিত অ্যাপের পারমিশন চেক করুন। 2026 সালে টিকটক মালিকানা বদলালেও ডিজিটাল দুনিয়ায় তথ্য চুরির ঝুঁকি এখন আগের চেয়েও ব্যাপক। স্মার্টফোনের আড়ালে এই অদৃশ্য গোয়েন্দাগিরি থেকে বাঁচতে সচেতনতাই এখন আপনার সেরা সুরক্ষা। আমেরিকার রাজনীতিতে কি এক বিশাল পরিবর্তনের সুর শোনা যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের যেই মেগা সমর্থকরা এতদিন তার প্রতিটি সিদ্ধান্তে অন্ধের মতো পাশে থাকতেন, সেই দুর্গে কি এবার ফাটল ধরল? সাম্প্রতিক একাধিক জনমত জরিপ বলছে, ট্রাম্পের নিজের ভোটারদের মধ্যেই এখন শুরু হয়েছে চরম অসন্তোষ এবং আফসোস। ইরান যুদ্ধ আর আকাশচুম্বী মূল্যস্ফীতি কি তবে ট্রাম্পের সাজানো বাগান তছনছ করে দিচ্ছে? বিস্তারিত জানুন রিপোর্টে। আমেরিকার রাজনীতিতে কি এক বিশাল পরিবর্তনের সুর শোনা যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের যে মেগা সমর্থকরা এতদিন তার প্রতিটি সিদ্ধান্তে অন্ধের মতো পাশে থাকতেন, সেই দুর্গে কি এবার ফাটল ধরল? সাম্প্রতিক একাধিক জনমত জরিপ বলছে, ট্রাম্পের নিজের ভোটারদের মধ্যেই এখন শুরু হয়েছে চরম অসন্তোষ এবং আফসোস।
2024 সালের নির্বাচনে যারা ট্রাম্পকে জিতিয়েছিলেন তাদের বড় একটি অংশ এখন বলছেন তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছেন। ইউগভ এবং ভারাসাইটের মতো নির্ভরযোগ্য জরিপ সংস্থাগুলো বলছে অন্তত 16% ট্রাম্প ভোটার এখন বলছেন যে সুযোগ থাকলে তারা আর ট্রাম্পকে ভোট দিতেন না। এর পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে চলমান ইরান যুদ্ধ এবং আমেরিকার আকাশচুম্বী মূল্যস্ফীতি। জরিপে দেখা গেছে ট্রাম্পের সমর্থকদের 45%ই এখন তেলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ। 39% মানুষ মনে করছেন ট্রাম্প মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। এমনকি যে অভিবাসন ইস্যুতে ট্রাম্প সবচেয়ে বেশি গর্জে উঠতেন সেই বিষয়েও 15% সমর্থক তার কাজে খুশি নন। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ট্রাম্পের প্রধান ভোট ব্যাংক অর্থাৎ শ্বেতাঙ্গ শ্রমজীবী মানুষের কাছ থেকে। গত ফেব্রুয়ারিতেও যেখানে 63% শ্রমজীবী মানুষ তাকে সমর্থন করতেন, এখন তা নেমে এসেছে মাত্র 49%। অর্থাৎ প্রথমবারের মতো অর্ধেকেরও বেশি শ্রমজীবী মানুষ ট্রাম্পের ওপর থেকে আস্থা হারিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন 1 থেকে 6 জন ট্রাম্প ভোটারের মধ্যে একজন যদি এখন অনুতপ্ত হন তবে 2026 সালের মিড টার্ম নির্বাচনে রিপাবলিকানদের জন্য এক বিশাল বিপর্যয় নেমে আসতে পারে। বিশেষ করে 30 বছরের কম বয়সী তরুণ এবং হিস্প্যানিক ভোটারদের মধ্যে এই অসন্তোষ সবচেয়ে বেশি। প্রেসিডেন্ট ট্রাম্প কি পারবেন তার এই নড়বড়ে হয়ে যাওয়া জনসমর্থন আবারও শক্ত করতে, নাকি যুদ্ধের দামামা আর অর্থনৈতিক মন্দা তাকে তার নিজের সমর্থকদের কাছ থেকেই দূরে সরিয়ে দেবে? যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবথেকে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জুনেই তার বয়স হবে 80 বছর। ইরান যুদ্ধের চরম উত্তেজনা আর বয়সের ভারে ট্রাম্প কতটা খেই হারিয়ে ফেলছেন তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে জোর জল্পনা। প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রাম্পের মৃত্যু হলে আমেরিকার হাল কে ধরবেন? মার্কিন সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনকালে প্রেসিডেন্টের মৃত্যু হলে কোনো ভোট বা নির্বাচন ছাড়াই ক্ষমতা সরাসরি ভাইস প্রেসিডেন্টের হাতে চলে যায়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের অবর্তমানে জেডি ভান্স হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট এবং তিনি ট্রাম্পের বাকি মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ইতিহাস বলছে যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতি 8 বার ঘটেছে, যার মধ্যে 4 বার আততায়ীর গুলিতে এবং 4 বার স্বাভাবিক মৃত্যুতে প্রেসিডেন্ট পদ শূন্য হয়েছিল। 1963 সালে জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পর এভাবেই লিন্টন জনসন ক্ষমতা গ্রহণ করেছিলেন। বর্তমানে ইরান যুদ্ধে টানা 37 দিন পার হলেও লক্ষ্য অর্জনে ব্যর্থ ট্রাম্প এক চরম মানসিক চাপের মুখে রয়েছেন। বার্ধক্য আর যুদ্ধের এই কঠিন সন্ধিক্ষণে জেডি ভান্সের উপর কি তবে ভরসা রাখছে হোয়াইট হাউস? যে মরণ ব্যাধিকে আমরা ভ্যাকসিন দিয়ে প্রায় জয় করে ফেলেছিলাম, সেই ঘাতক হিপ ব্যাকটেরিয়া কি আবার ফিরে আসছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রে টিকা না নেওয়া শিশুদের মৃত্যু এবং স্থায়ী পঙ্গুত্বের ঘটনা চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কেন 80-র দশকের সেই বিভীষিকা 2026 সালেও এসে নতুন আতঙ্ক ছড়াচ্ছে? আপনার সন্তান এই অকাল মৃত্যু থেকে কতটা সুরক্ষিত? বিস্তারিত জানুন প্রতিবেদনে। ভ্যাকসিনের মাধ্যমে যে রোগটি আমরা প্রায় জয় করে ফেলেছিলাম, সেই হিব ব্যাকটেরিয়া কি আবার ফিরে আসছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেশ কিছু শিশু এই মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা সতর্ক করছেন, শিশুদের নিয়মিত টিকা না দেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি বা হিব এটি কোনো সাধারণ ফ্লু নয়। এটি এমন এক ব্যাকটেরিয়া যা শিশুদের নিউমোনিয়া, মেনিনজাইটিস এবং রক্তে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। একসময় আমেরিকায় প্রতি বছর 20,000 শিশু এতে আক্রান্ত হতো, যার মধ্যে মারা যেত প্রায় 1,000 শিশু। 2025 সালে ফ্লোরিডায় 2 শিশু এই সংক্রমণে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়, যার মধ্যে 4 মাস বয়সী এক শিশু মারা গেছে এবং 2 বছর বয়সী এক শিশু মস্তিষ্কের স্থায়ী ক্ষতি নিয়ে বেঁচে আছে। দুজনেই ছিল টিকা না নেয়া। প্রবীণ চিকিৎসকরা সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে করে আঁতকে উঠছেন, যখন এই রোগের কারণে শিশুদের শ্বাসরোধ হয়ে মারা যেতে দেখতেন তারা। ডাক্তার ইহাব কেনাওয়াই বলছেন, এটি যদি বড়দের রোগ হতো তবে চারদিকে হাহাকার পড়ে যেত। 1980-র দশকে হিব ভ্যাকসিন আসার পর এই রোগ 99% নির্মূল হয়ে গিয়েছিল। 5 বছরের কম বয়সী শিশুদের জন্য এই টিকা অত্যন্ত জরুরি। অথচ বর্তমানে ধর্মীয় বা ব্যক্তিগত অজুহাতে অনেকেই সন্তানদের টিকা দিচ্ছেন না, যা পুরো জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আপনার সন্তানকে হিবের মতো মরণ ব্যাধি থেকে রক্ষা করার একমাত্র উপায় হলো সময় মতো সঠিক টিকা দেয়া। অবহেলা যেন অকাল মৃত্যুর কারণ না হয়।
নিউ ইয়র্ক প্রবাসীদের ট্যাক্স রিফান্ড নিয়ে বড় খবর। স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টের একটি ছোট টাইপিং ভুলের কারণে বিপাকে পড়েছেন প্রায় 52,000 করদাতা। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলোর রিফান্ড প্রত্যাশার চেয়ে অনেক কম এসেছে। আপনিও কি এই ভুলের শিকার? কিভাবে আপনার পাওনা টাকা ফেরত পাবেন এবং সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে, জানুন সামিরা বাঁধনের প্রতিবেদনে। নিউ ইয়র্কে বসবাসরত করদাতাদের জন্য একটি জরুরি সতর্কবার্তা। আপনি কি এবার ট্যাক্স রিফান্ড কম পেয়েছেন কিংবা রিফান্ড পাওয়ার বদলে উল্টো ট্যাক্স জমা দেওয়ার নোটিশ পেয়েছেন? তাহলে জেনে রাখুন, এটি আপনার ভুল নয়, বরং নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টের একটি ছোট টাইপিং ভুলের মাসুল গুনছেন আপনি। নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ ট্যাক্সেশন অ্যান্ড ফিন্যান্স সম্প্রতি স্বীকার করেছে যে তাদের ট্যাক্স ফর্মের একটি ক্যালকুলেশন টেবিলে টাইপিং ভুলের কারণে প্রায় 52,000 করদাতার ফাইল প্রভাবিত হয়েছে। বিশেষ করে যারা বিবাহিত এবং যৌথভাবে ট্যাক্স ফাইল করেছেন এবং যাদের আয় $1,07,000 থেকে $1,61,000 মধ্যে, তারাই মূলত এই সমস্যায় পড়েছেন। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এই ভুলটি ধরা পড়ে এবং মার্চের শুরুতে তা সংশোধন করা হয়। তবে এই সময়ের মধ্যে যারা ফাইল জমা দিয়েছিলেন তাদের অনেকেরই রিফান্ড প্রত্যাশার চেয়ে কম এসেছে। অনেক ক্ষেত্রে করদাতাদের কাছে ভুল করে অতিরিক্ত কর দাবি করে নোটিশও পাঠানো হয়েছে। অনেক ট্যাক্স প্রফেশনালরা জানিয়েছেন যে এই ভুলের কারণে তাদের মক্কেলদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা সংকটে পড়েছে। তবে ভালো খবর হলো, ক্ষতিগ্রস্ত করদাতাদের নিজেদের থেকে কিছু করতে হবে না। ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে যে তারা স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো পুনরায় প্রসেস করবে এবং যাদের পাওনা বাকি আছে তাদের কাছে সংশোধিত নোটিশ সহ অতিরিক্ত রিফান্ডের টাকা পাঠিয়ে দেওয়া হবে। যারা 1 এপ্রিলের পর ফাইল জমা দিচ্ছেন তাদের এই সমস্যা হবে না। সরকারি দপ্তরের একটি ছোট ভুল কিভাবে হাজার হাজার মানুষের পকেটে টান ফেলে, এটি তারই এক বড় উদাহরণ। আপনি কি এই 52,000 মানুষের মধ্যে একজন? কমেন্টে আমাদের জানান। আপনি কি ইউরোপ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে রেস্টুরেন্টে খেয়ে টেবিলের উপরে খুচরা কয়েন ফেলে আসার আগে একবার ভাবুন। আপনার এই ছোট্ট সৌজন্যমূলক কাজটি হয়তো সেখানে অভদ্রতা হিসেবে গণ্য হতে পারে। আমেরিকান টিপিং কালচার এবং ইউরোপীয় রীতির মধ্যকার পার্থক্যগুলো বুঝুন। ট্রাভেল এক্সপার্ট রিক স্টিভসের সতর্কবার্তা অনুযায়ী ইউরোপের অনেক দেশে টেবিলের উপরে কয়েন রাখা কেন নিচু মানের কাজ এবং সঠিক বকশিশ দেওয়ার পদ্ধতি কী তা জানুন। আপনি কি ইউরোপ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে রেস্টুরেন্টে খেয়ে টেবিলের উপর খুচরো কয়েন বা ইউরো ফেলে আসার আগে একবার ভাবুন, কারণ আপনার এই ছোট্ট সৌজন্যমূলক কাজটি হয়তো সেখানে অভদ্রতা হিসেবে গণ্য হতে পারে। আমেরিকান টিপিং কালচার এবং ইউরোপীয় রীতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বিখ্যাত ট্রাভেল এক্সপার্ট রিক স্টিভস সতর্ক করেছেন যে ইউরোপের অনেক দেশে, বিশেষ করে জার্মানি, অস্ট্রিয়া বা বেলজিয়ামে টেবিলের ওপর কয়েন ফেলে রাখাটা ব্যাড স্টাইল বা নিচু মানের কাজ। আমেরিকায় যেখানে ওয়েটাররা টিপসের ওপর বেঁচে থাকেন, ইউরোপে কিন্তু চিত্রটা ভিন্ন। সেখানে কর্মীদের যথেষ্ট বেতন দেওয়া হয় এবং সার্ভিস চার্জ বিলের সাথেই সংযুক্ত থাকে। আরেকটি বড় ভুল হলো টিপসের পরিমাণ। আমেরিকায় আমরা 20% পর্যন্ত টিপস দিয়ে থাকি, কিন্তু ইউরোপে 5%ই যথেষ্ট। এমনকি 10% টিপস দেওয়াকে সেখানে অনেক বড় ব্যাপার মনে করা হয়। আপনি যদি 20% টিপস দেন, তবে তারা ভাববে আপনি হয়তো ভুল করছেন। তাহলে টিপস দেওয়ার সঠিক উপায় কি? রিক স্টিভস বলছেন, টাকাটা সরাসরি ওয়েটারের হাতে দিন বা কথা বলে বিল মিটিয়ে নিন। ধরুন আপনার বিল হয়েছে 19 ইউরো। আপনি 20 ইউরোর নোট দিয়ে বলতে পারেন 20 প্লিজ বা রাউন্ড আপ। এতে করে 1 ইউরো তারা টিপস হিসেবে পাবে। ক্রেডিট কার্ডে পেমেন্ট করার চেয়ে টিপস নগদে দেওয়া সব থেকে ভালো, কারণ এতে টাকাটা সরাসরি কর্মীর পকেটে যায়। নর্ডিক দেশগুলোতে টিপস একদমই প্রত্যাশিত নয়, আবার দক্ষিণ ইউরোপে কিছুটা টিপস দেওয়া হয়। দেশ ভেদে এই নিয়ম বদলায়, তাই ভ্রমণে যাওয়ার আগে স্থানীয় রীতি জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।